নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল অ্যারাউন্ড দ্য গ্লোবে। আজকে আমরা এনভায়রনমেন্ট জিওগ্রাফি বা পরিবেশ ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক নর্মদা বাঁচাও আন্দোলন নিয়ে আলোচনা করব। নর্মদা বাঁচাও আন্দোলন প্রেক্ষাপট সম্পর্কে প্রথমত আমরা জেনে নিই। ভারতের পশ্চিমবাহী নদীগুলোর মধ্যে অন্যতম হলো নর্মদা। এটি 1312 কিমি দীর্ঘ। নর্মদা নদী মধ্যপ্রদেশে উৎপত্তি হয়ে মহারাষ্ট্রকে ছুঁয়ে গুজরাটের কয়েকটি আদিবাসী অঞ্চলকে অতিক্রম করে গুজরাটের ভারুচের কাছে মিলিত হয়েছে। নর্মদা নদীর গতিপথে প্রচুর সংখ্যক মানুষের বসবাস এবং এখানে রয়েছে প্রচুর গ্রাম, জনপদ, হিন্দু মন্দির নর্মদা নদীর গতিপথে পড়ে। নর্মদা নদীর গতিপথের এবং নর্মদা নদীর অববাহিকার সামগ্রিক উন্নয়নের জন্য 1960 সালে পরিকল্পনা কমিশনের অনুমোদনে একটি বাঁধ নির্মাণের করা হয় এবং যেই বাঁধের উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং জওহরলাল নেহেরু। কিন্তু কিছুদিন পরেই এই নর্মদা নদীর প্রকল্পের বাঁধ নির্মাণের ফলে জল বন্টন নিয়ে তিনটি রাজ্যের মধ্যে বিবাদ শুরু হয়। এই তিনটি রাজ্য হলো মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র। তার ফলে পরবর্তীতে গঠিত হয় ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে ঠিক করা হয় যে বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে প্রকল্পের সুফল তিনটি রাজ্যের মধ্যেই ভালোভাবে ভাগ করে দেওয়া হবে। তার ফলে করা হয়েছে 30টি বড় বাঁধ, 135টি মাঝারি বাঁধ এবং 3000টি ছোট বাঁধ নির্মাণ করা হবে। এই বাঁধগুলো নির্মাণ হলে যে সকল সুফল পাওয়া যাবে তার সুফল তিনটি রাজ্যের মধ্যে সমভাবে বন্টন করা হবে। এবং এই বাঁধগুলি নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল, প্রথমত যে বাঁধগুলো ছিল সেগুলোর নির্মাণের উদ্দেশ্য ছিল, তোমরা যখন দেখতে পাচ্ছ এই বড় এমনি বাঁধগুলো নির্মাণের উদ্দেশ্য হলো পানীয় জল সরবরাহ করা, তিনটি রাজ্যের খরাপ্রবণ অঞ্চলগুলিকে সেচের জল সরবরাহ করা, বন্যা প্রতিরোধ করা, গুজরাটের উত্তর পশ্চিম দিকে মরুভূমির প্রসার রুদ্ধ করা। অর্থাৎ গুজরাটের উত্তর পশ্চিম দিকে যেভাবে মরুভূমির প্রসার বাড়ছিল, এই বাঁধ নির্মাণের ফলে সেখানকার মরুভূমির প্রসারটাকে অনেকাংশে কমানো যাবে। শিল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় জল ও বিদ্যুৎ সরবরাহ করা। সাধারণত গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রতে বিভিন্ন উচ্চ পর্যায়ে যে শিল্প রয়েছে, সেই শিল্পগুলোর জন্য প্রচুর পরিমাণে জলের প্রয়োজন এবং দরকার বিদ্যুতের। সেই জল ও বিদ্যুৎ সরবরাহের জন্য এই বাঁধগুলো অনেকাংশে উপযোগী হবে। এই উদ্দেশ্যেও করা হয়েছিল বাঁধগুলো। এগুলো হলো সেই 30টি বাঁধ, বড় বাঁধ, 135টি মাঝারি বাঁধ এবং 3000টি ছোট বাঁধের উদ্দেশ্য। এছাড়াও ছিল আরও দুটো বড় বাঁধ, যেটা হলো নর্মদা সাগর প্রজেক্ট মধ্যপ্রদেশে এবং সর্দার সরোবর প্রজেক্ট গুজরাটে। এই দুটি বৃহৎ বাঁধ নির্মাণের যে উদ্দেশ্য ছিল তা হলো সেখান থেকে প্রচুর হারে 2500 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন করা, জলাধার নির্মাণ করা এবং তার পাশাপাশি রাজস্থান থেকে গুজরাট পর্যন্ত 450 কিমি বড় ক্যানেল ও 66,000 কিলোমিটার দীর্ঘ শাখা ক্যানেল তৈরি করা হবে। অর্থাৎ সেই বড় দুটো বাঁধ, নর্মদা সাগর প্রজেক্ট ও সর্দার সরোবর প্রজেক্ট, একটি মধ্যপ্রদেশে এবং একটি গুজরাটে, এই দুটোর দ্বারা 450 কিমি বড় ক্যানেল এবং 66,000 কিলোমিটার দীর্ঘ শাখা ক্যানেল তৈরি করা হবে। ফলে জলের অভাব অনেকাংশেই কমবে এবং এই 66,000 যে দীর্ঘ শাখা ক্যানেল, এটাই পৃথিবীর দীর্ঘতম ক্যানেল একটি। তা আমরা হয়ে গেল, এটা আমাদের উদ্দেশ্য। এবার আমরা আসবো এর পরবর্তীতে এই নর্মদা সাগর প্রজেক্ট এবং সর্দার সরোবর প্রজেক্ট যখন রূপায়ণ শুরু হয় 1979 সালে, সেই সময় বিভিন্ন পরিবেশবিদরা সবর হন। তারা সবর হন এই কারণে যে এই প্রকল্পগুলো যদি রূপায়ণ করা হয় তাহলে অনেকাংশে পরিবেশের উপর ক্ষতি হবে। 1979 সালে নর্মদা সাগর প্রজেক্ট ও সর্দার সরোবর প্রজেক্ট যখন শুরু করা হয়, এই সময় পরিবেশবিদরা লক্ষ্য করেন যে এই প্রকল্প রূপায়ণ হলে বিভিন্ন রকমের পরিবেশের ওপর প্রভাব পড়তে পারে। সাধারণত তারা দেখেন যে পরিবেশের ওপর কোনো বিচার না করেই, পরিবেশের ওপর কী প্রভাব পড়ছে তার কোনো প্রভাব লক্ষ্য না করেই এই প্রকল্প রূপায়ণ করা হয়। এই প্রকল্পটি রূপায়ণ হলে অর্থাৎ এই দুটি বাঁধ, নর্মদা সাগর প্রজেক্ট ও সর্দার সরোবর প্রজেক্ট, একটি মধ্যপ্রদেশে ও একটি গুজরাটে, এই প্রকল্প রূপায়ণের ফলে যে সমস্যাগুলো উঠে আসছে সেগুলো হলো,
প্রায় 92টি গ্রাম জলে নিমজ্জিত হয়ে যাবে। 300টির বেশি গ্রামের আংশিক নিমজ্জন ঘটবে, যেখানে 3 লক্ষের বেশি মানুষ, যাদের মধ্যে থাকা চাষি, মাঝি মোল্লা, আদিবাসীরা তাদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে। এর পাশাপাশি 500 বর্গকিমি বনভূমি ও সেই সঙ্গে তলিয়ে যাবে, অর্থাৎ 500 বর্গকিমি যে বিস্তীর্ণ অঞ্চল সেটা জলের তলে তলিয়ে যেতে পারে, এবং প্রায় 30,000 হেক্টর জমি জলে নিমজ্জিত হবে। এগুলো হলো এই প্রকল্পের ফলে যে সমস্ত কুপ্রভাব পড়বে পরিবেশের ওপর। এই প্রভাবগুলি বিবেচনা না করেই প্রকল্প রূপায়ণের জন্য অনুমোদন দিয়ে দেওয়া হয়। এর ফলে এগিয়ে আসেন বিভিন্ন সমাজসেবী সংগঠন, বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা। তারা এসে পরিবেশ বিষয়ক এই নর্মদা বাঁচাও আন্দোলনকে অনুপ্রেরণা যোগায়। এর মধ্যে অন্যতম হলেন মেধা পাটেকর। তাছাড়াও আরও রয়েছে যারা হলেন বাবা আমতে, সুন্দরলাল বহুগুণা, অরুন্ধতী রায় প্রমুখরা। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান হলেন মেধা পাটেকর। তিনি বিভিন্ন রকমভাবে এই আন্দোলনকে উৎসাহ যোগায় এবং তার উৎসাহিত হয়ে এগিয়ে আসে বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এবং স্থানীয় মানুষেরা। এই নর্মদা বাঁচাও আন্দোলনকে ইন্ধন যোগায় 1960 সালে গুজরাটের নবগ্রামে যে বাঁধ নির্মাণ হচ্ছিল, তখন প্রচুর হারে গ্রামবাসী গৃহহারা হয়। তারা এই নর্মদা বাঁচাও আন্দোলনকে ইন্ধন যোগায় এসে, এবং এর ফলে এই নর্মদা বাঁচাও আন্দোলনে যাতে এই দুটো বড় বাঁধ যাতে নির্মাণ না হয়, তার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠান, এবং তাদের এই আন্দোলন শেষ পর্যন্ত গিয়ে সুপ্রিম কোর্টেও গড়ায়। সুপ্রিম কোর্ট এই প্রকল্প যাতে বন্ধ করা হয় সেদিকেও লক্ষ্য দেওয়ার জন্য বিভিন্ন রকমের কমিটি গঠন করে। সেই কমিটির রিপোর্টের ভিত্তিতে তারা এই আন্দোলনকে ক্রমশ স্তব্ধ রাখলেও তেমনভাবে পরবর্তীতে যখন আরও প্রকল্পের রূপায়ণের জন্য প্রচুর হারে লোক জনসমর্থনের ফলে এগিয়ে আসে, তখন তারা আর এই আন্দোলনকে স্তব্ধ রাখতে পারেনি। পরবর্তীতে এই আন্দোলনের ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে বিশ্ব ব্যাংকের মতো বড় বড় সংস্থাগুলো এই প্রকল্পের জন্য বরাদ্দ অর্থ বন্ধ করে দেয় তারা, এবং বিশ্বব্যাপী যে বাঁধ নির্মাণ যে সংস্থাগুলো রয়েছে তাদের প্রতি মানুষের আক্রোশ, অর্থাৎ তাদের প্রতি একটি জনরোষ তৈরি হয়। পরবর্তীতে নর্মদা সাগর প্রজেক্ট, সর্দার সরোবর প্রজেক্ট, এই দুটো প্রজেক্টের ক্ষেত্রে যখন সুপ্রিম কোর্টে ফের আবেদন এবং রিট জারি হয়, তখন সুপ্রিম কোর্ট তখন তাদের একটি যে রিটের মধ্যে যে ফল প্রকাশ করে, সেখানে বলা হয় যে ভারত সরকারের বন ও পরিবেশ দপ্তরের অনুমতিক্রমে বাঁধ নির্মাণ করা যেতে পারে, তবে সেটার উচ্চতা হবে 138 মিটার, তার বেশি উচ্চতা করা যাবে না। কিন্তু এর ফলেও জনগণের মধ্যে রোষ কমে না, তারা ফের সুপ্রিম কোর্টে আন্দোলন করে। নর্মদা বাঁচাও আন্দোলন সম্পর্কে আমরা এতটাই জানলাম। নর্মদা বাঁচাও আন্দোলন পরিবেশ বিষয়ক আন্দোলনের মধ্যে একটি অন্যতম আন্দোলন, যা শুধুমাত্র ভারতে নয় বিশ্বক্ষেত্রেও এটির প্রভাব বিস্তার করেছে। তাই এই নর্মদা বাঁচাও আন্দোলনটা আমরা আরেকবার একটু খুব সহজে শর্টে বুঝে নিই। প্রথমত, নর্মদা বাঁচাও আন্দোলন নর্মদা নদীর ওপর বাঁধ নির্মাণকে উৎস বা কেন্দ্র করেই গড়ে উঠেছিল। এই নর্মদা বাঁচাও আন্দোলনের ফলে নর্মদার জল বন্টন নিয়ে 3টে রাজ্যের মধ্যে বিবাদ শুরু হয়, ফলে গঠিত হয় বহুমুখী নদী পরিকল্পনা বা ট্রাইব্যুনাল গঠিত হয়। সেখানে কতগুলি বাঁধ, অর্থাৎ 30টি বড় বাঁধ, 135টি মাঝারি বাঁধ এবং 3000টি ছোট বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধগুলো নির্মাণের বিভিন্ন উদ্দেশ্য ছিল, যেগুলো আমরা একটু আগে দেখালাম, যে মরুভূমির প্রসার রোধ করা, পানীয় জলের ব্যবস্থা করা, এর পাশাপাশি এই যে বিদ্যুৎ উৎপাদন করা। এছাড়া দুটো বড় বাঁধ রয়েছে, নর্মদা সাগর প্রজেক্ট এবং সর্দার সরোবর প্রজেক্ট, একটি মধ্যপ্রদেশ ও একটি গুজরাটে। এই দুটির উদ্দেশ্য ছিল 2500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা এবং 450 কিমি বড় ক্যানেল এবং 66,000 কিলোমিটার দীর্ঘ শাখা ক্যানেল তৈরি করা। এটা হয়ে গেল। এরপরে আসবে আমাদের আন্দোলনের ফলশ্রুতি বা আন্দোলনের রূপরেখাতে আসবে। আন্দোলনের রূপরেখার ক্ষেত্রে যখন পরিবেশবিদরা দেখেন যে 1979 সালে দুটো বড় বড় প্রজেক্ট রূপায়ণ করা হচ্ছে এবং তারা সরকারের কাছ থেকে অনুমোদন পেয়ে গিয়েছে, তখন এই উদ্দেশ্যগুলি হলে, এই প্রজেক্টগুলো অনুমোদন হলে বিভিন্ন রকম সমস্যা দাঁড়াচ্ছে। প্রচুর হারে জমি, বনভূমি জলে নিমজ্জিত হচ্ছে, কৃষি জমি, বনভূমি, এবং মানুষ বাস্তুহারা হচ্ছে, তাদের জীবিকাও অনিশ্চিত হয়ে পড়ছে। এগুলো হয়ে গেল।
এর ফলে বিভিন্ন পরিবেশবিদরা এগিয়ে আসেন, মেধা পাটেকর, অরুন্ধতী রায়, সুন্দরলাল বহুগুণা, বাবা আমতে প্রমুখরা। তারা এই প্রজেক্ট বন্ধ করার জন্য আবেদন করে প্রধানমন্ত্রীর কাছে, এবং পরবর্তীতে তারা জনমত গঠন করে, সই সংগ্রহ করে এবং ধর্ণা দেয়, পথসভা করে, যার ফলে মানুষ তাদের এই আন্দোলনকে সমর্থন করতে থাকে। পরবর্তীতে তাদের আন্দোলনের দরজা গিয়ে দাঁড়ায় সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্ট তাদের এই আন্দোলনের উপর দৃষ্টি রাখে এবং বিভিন্ন কমিটি গঠন করে। সেই কমিটির ভিত্তিতে তারা একটি আবেদন বা রিট প্রকাশের মাধ্যমে একটি শুনানি দেওয়ার পাশাপাশি এই আন্দোলন যাতে একটু হলেও স্তব্ধ হয় তার জন্য একটি সুপ্রিম কোর্ট ফল প্রকাশ করে যে বাঁধের উচ্চতা 138 মিটার করা যেতে পারে, তবে সেটা ভারতের পরিবেশ ও বন দপ্তরের অনুমতি নিয়ে করতে হবে। তো এটাই ছিল আমাদের নর্মদা বাঁচাও আন্দোলন। আজকের মতো এতটুকুনি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।